হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ক্লাস 11 রায়ান মার্টিনের মডেল সেট 17 সলভ করব। তোমাদের তো এক্সাম চলে এসেছে। আমি একটা তোমাদের জন্য সাজেশন বানাচ্ছি, যার মধ্যে মানে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আমি দেব। সেগুলো যদি তোমরা করে যাও, আশা করা যায় তোমরা ম্যাক্সিমামটাই কমন পেয়ে যাবে। ঠিক আছে, ফিজিক্সে তো সাধারণত সেরকম কমন হয় না, কিন্তু ওই টাইপের কোশ্চেন কিন্তু আসবে। তো আমি সেরকম সাজেশন বানিয়ে দেবো, তোমাদের এক্সামের আগে আমি সাজেশনটা দিয়ে দেবো, তোমরা সেগুলো প্র্যাকটিস করে যাবে। তোমরা আশা করা যায় 90% কমন পেয়ে যাবে। ওকে, আচ্ছা দেখো, এই যে মডেল সেট 17 সেটা কী কী কোশ্চেন বলেছে। ফার্স্ট কোশ্চেনটা দেখো, বলছে দেখাও যে পৃথিবীকে প্রদক্ষিণরত একটি কৃত্রিম উপগ্রহের স্থিতিশক্তি গতিশক্তির দ্বিগুণ হয়। একদম সিম্পল কোশ্চেন, মানে স্থিতিশক্তি গতিশক্তির দ্বিগুণ। এটা তো একটা থিওরি বেসিসের কোয়েশ্চেন, তোমরা নিশ্চয়ই করতে পারবে। এটা আমি আর সলভ করিনি, মানে আমি অ্যাকচুয়ালি সলভ করে নিয়েছি যাতে তাড়াতাড়ি আমি জিনিসগুলো সলভ করে দিতে পারি তোমাদের। আই থিঙ্ক এটা করেছি কি আমি, এই কোয়েশ্চেনটা সলভ করা হয়নি, ঠিক আছে, অসুবিধা নেই। একের দাগের অথবাটা করেছি। এটা তোমরা নিশ্চয়ই করতে পারবে। স্থিতিশক্তি আর গতিশক্তির যে ফর্মুলা, সেই ফর্মুলা জানলে তোমরা করতে পারবে। ওকে, আচ্ছা অথবার কোশ্চেনটা দেখো, বলছে দুটি কৃত্রিম উপগ্রহ এ ও বি এর ভর হলো যথাক্রমে m এবং 2m। ওকে, মানে দুটো কৃত্রিম উপগ্রহ রয়েছে, স্যাটেলাইট রয়েছে, যাদের ভর তোমাকে বলে দিয়েছে। বলছে এ এবং বি পৃথিবীকে যে বৃত্তাকার পথে আবর্তন করছে তার ব্যাসার্ধ হলো R আর একটা 2r। ওকে, যখনই তুমি পড়েই কিন্তু ছবিটাকে তুমি কি আঁকার চেষ্টা করবে। যদি ছবি না আঁকতে পারো তাহলে কিন্তু এই প্রবলেমগুলো সলভ করতে পারবে না। ঠিক আছে, ছবি আঁকলে পরে কি তোমার কিন্তু প্রবলেম করার স্কিলটা মানে ভালোভাবে ডেভেলপড হবে। ওকে, আচ্ছা বলছে তাহলে তাদের গতিশক্তি TA ও TB এর অনুপাত কত হবে। একদমই সিম্পল কোয়েশ্চেন। দেখো তাহলে আমি কি করেছি, দেখো এখানে একটা পৃথিবী ক্যান্সেল করেছি, এটা আমাদের আর্থ, রাইট, এটা আর্থ, যার মাস ক্যান্সেল করে নিচ্ছি M। আচ্ছা, এখানে দুটো স্যাটেলাইট এই আর্থের চারিদিকে বৃত্তাকার পথে ঘুরছে। একটা স্যাটেলাইট হচ্ছে তোমার এ একটা স্যাটেলাইট, আর একটা স্যাটেলাইট তোমার বি, রাইট, বি একটা স্যাটেলাইট। তাহলে এ রয়েছে R ডিস্টেন্সে, বি রয়েছে 2 R ডিস্টেন্সে। এর মাস বলে দিয়েছে 2m, এর মাস বলে দিয়েছে m। ওকে, এবার আমরা কি জানি, একটা পৃথিবীর চারিদিকে যখন একটা স্যাটেলাইট যখন রিভলভ করে, তার জন্য কি হয় যে দেখো অভিকেন্দ্র বল, সেটা কি তোমার গ্র্যাভিটেশনাল ফোর্সের যোগান দেয়। তাহলে mv²/r দ্যাট ইজ ইকুয়াল টু gmm/r² হবে। এটা জেনারেল একটা ফর্মুলা লিখেছি আমি। আর হচ্ছে তোমার কি, যে পার্টিকেলটা পৃথিবীর চারিদিকে ঘুরছে সেই পার্টিকেলটার ডিস্টেন্স। ওকে, মানে দুটো অবজেক্টের সেন্টারের মধ্যবর্তী ডিস্টেন্স। ওকে, তাহলে কাটাকাটি করলে আমরা দেখো দেখতেই পাচ্ছি যে ½ মানে এখান থেকে আর কেটেছি, বোথ সাইডে আমি হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি। তার ফলে কি আসছে দেখো, ½ mv² কি আসছে gmm/2r। তাহলে এই যে ½ দিস ইজ আওয়ার কাইনেটিক এনার্জি, রাইট, দিস ইজ আওয়ার কাইনেটিক এনার্জি। তাহলে পরে দুটো স্যাটেলাইট রয়েছে, একটা স্যাটেলাইট এ আর একটা স্যাটেলাইট বি বলেছে। তাহলে এ স্যাটেলাইটের ক্ষেত্রে কি লিখবো আমরা, এরকম ফর্মুলাটা লিখেছি এখানে দেখো, mv²/r = gmm/r²। এখান থেকে আমরা কি এইটা পাচ্ছি। এখানে দেখো এই ½ mva², এইটা হচ্ছে তোমার কি কাইনেটিক এনার্জি অফ এ স্যাটেলাইট, রাইট। সেটা কত পাচ্ছ তুমি, gM/2r। এখানে যা যা ভ্যালু বলেছে সেই ভ্যালুগুলো এখানে তুমি লিখেছো, আর কিছুই না, ঠিক আছে। ওকে, তাহলে এখানে এটা তুমি পাচ্ছ। সিমিলারলি ফর বি স্যাটেলাইট, তাহলে কাইনেটিক এনার্জি কী হয়, TB = gmm। এই যে স্মল এমটা কী ছিল, স্যাটেলাইটের মাস ছিল। এখানে এই যে বি স্যাটেলাইটের মাসটা দেখো বলে দিয়েছে 2m, তাহলে এখানে 2m লিখেছো তুমি। আর বি স্যাটেলাইটটা পৃথিবী থেকে কতখানি দূরত্বে রয়েছে দেখো, 2r দূরত্বে রয়েছে। তার জন্য তুমি কি লিখবে, নিচে যে r এর জায়গায় তুমি 2r লিখবে, পুট করে দিয়েছো, কাটাকাটি করছো তুমি। এখানে কি এই যে 1 নম্বর রিলেশন, আর এটা যদি তুমি কাটাকাটি করে 2 নম্বর পাবে তুমি। দেখো এই যে 1 নম্বর আর 2 নম্বর কি সেম জিনিস, তাই না, gmm/2r। এটা দেখো gmm/2r, তাহলে রেশিও করলে পরে তুমি 1 পাবে, মানে 1:1। এটা তোমার আনসার হবে। একদম সিম্পল কোয়েশ্চেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 2 দাগের অথবা বলছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি কঠিন বস্তু তার আয়তনের 98% অংশ একটি তরলে নিমজ্জিত রেখে ভাসে। বলছে তরলের উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস হলে বস্তুটি তরলে সম্পূর্ণ নিমজ্জিত থাকে।
হচ্ছে তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক নির্ণয় করা। ঠিক আছে, তার মানে কি একটা অবজেক্ট রয়েছে, অবজেক্টটা কি 98% তরলে ডুবে রয়েছে আর 2% তরলে ভেসে রয়েছে। কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। এবার বলছে আমি যদি টেম্পারেচার ইনক্রিজ করি, টেম্পারেচার ইনক্রিজ করে কি 25 ডিগ্রি করা হয়েছে। দেখো সিম্পল জিনিস, যে অবজেক্টটা রয়েছে অবজেক্টটা কিন্তু আয়তনের প্রসারণ হবে, কারণ টেম্পারেচার তুমি বাড়িয়েছো। জলের প্রসারণ হবে, তাহলে কি অবজেক্টের আয়তন প্রসারণ হবে, জলেরও কিন্তু আয়তন প্রসারণ হবে। এবার জলটা যেহেতু মানে প্রসারিত হবে, মানে আয়তন প্রসারণ হয়, মানে বাড়বে, তার ফলে কি হবে, বেড়ে যে এই যে অবজেক্টটা ছিল কঠিন অবজেক্ট, সেটাকে কি পুরোপুরি জলে ডুবিয়ে দেবে। তাহলে করে বলছে তার আয়তন প্রসারণ গুণাঙ্ক কত, সেটা আমাদের বের করতে বলেছে। একদম সিম্পল, কিছুই নেই। দেখো, তো আমি প্রথমত কনসিডার করে নিয়েছি যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, ঠিক আছে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তোমার যে সলিডটার ভলিউম V0 এবং তার ডেন্সিটি আমি কনসিডার করে নিচ্ছি ρ0, কোনো অসুবিধা নেই। 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তার ভলিউম ধরেছি V আর ডেন্সিটি আমি ধরেছি ρ। ওকে, তাহলে যেহেতু ভলিউমের কি এক্সপ্যানশন হবে, তাহলে সূত্র জানি আমরা V = V0 1 + গামা S × ডেল্টা টি। গামা এসটা কি সলিডের ক্ষেত্রে, রাইট, মানে সলিডের এখানে কি দেখছি আমি, ভলিউমের প্রসারণ দেখছি আমি, এক্সপ্যানশন অফ ভলিউম, রাইট। গামা এসটা হচ্ছে তোমার সলিডের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে সব ভ্যালু বলে দিয়েছে, এখান থেকে ক্যালকুলেট করেছো তুমি, এই ভ্যালুটা তুমি পেলে। সিমিলারলি রোর ক্ষেত্রে কি হয়, টেম্পারেচার বাড়লে কি ডেন্সিটি কমে, তাই না? তার জন্য দেখো আমি এখানে কি লিখেছি, ইনিশিয়াল রোটা লিখেছি আমি। এখানে অ্যাকচুয়ালি একটা মাইনাস সাইন আছে, মানে ρ = ρ0 1 মাইনাস এরকম লিখতে হয়, বাট আমি এটাকে উল্টো করে লিখেছি, লিখতে পারো, কোনো অসুবিধা নেই, তোমরা নিশ্চয়ই জানো এগুলো। এখানে কিন্তু মাথায় রাখবে এটা, কারণ ভলিউমের ক্ষেত্রে কি এক্সপ্যানশন হয়, মানে বাড়ে, কিন্তু ডেন্সিটির ক্ষেত্রে কিন্তু এক্সপ্যানশন হয় না। টেম্পারেচার বাড়লে কি ডেন্সিটি কমে যায়, ঠিক আছে, যেহেতু কমে যায় মানে ফর্মুলাটা এরকম হয়, ρ = ρ0 1 - গামা × ডেল্টা টি, এরকম একটা ফর্মুলা আসবে। ক্লিয়ার হয়েছে? এটাকে তুমি যদি এদিক ওদিক ক্যালকুলেশন করো, তাহলে সেখান থেকে তুমি ρ0 = এরকম লিখতে পারো। তাহলে সেটা আমি কি লিখেছি দেখো, যে ρ0 হচ্ছে তোমার কি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, মানে জিনিসটাকে তুমি এরকমও ভাবতে পারো। দেখো তুমি এই মানে ইসের ক্ষেত্রে কি বলে, ডেন্সিটির ক্ষেত্রে তুমি ভাবো না কেন এরকম, যে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থেকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এসছে, তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে ডেন্সিটি রো ধরলাম, আর এটার ক্ষেত্রে ρ0 ধরলাম। তাহলে কি দেখো টেম্পারেচার কমেছে, টেম্পারেচার কমলে কী হবে, ডেন্সিটি বাড়বে। তাহলে তুমি ফর্মুলা কেমন লিখবে ভাই, তাহলে এটা আমার এখন কি ফাইনাল, মানে ফাইনাল টেম্পারেচার আমি কনসিডার করছি, এটা ফাইনাল টেম্পারেচার, বাট আমাদের কিন্তু কোশ্চেনে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াস আসছে। ফিজিক্সটাকে বোঝো, হ্যাঁ। তাহলে এখান থেকে এদিকে আসলে কি ডেন্সিটি কমবে, আমরা জানি ডেন্সিটি কমবে, তাহলে ρ0 = ρ0 1 - এরকম লিখতে হতো আমাকে। বাট আমি কেমন প্রসেসে লিখেছি দেখো, যে সাপোজ আমি ইমাজিন করছি যেন 25 ডিগ্রি থেকে যদি 0 ডিগ্রি সেলসিয়াস আসি, তাহলে কেমন হবে, তাহলে ρ0 = এটা ফাইনাল ডেন্সিটি = ρ × 1 + গামা × ডেল্টা টি, এটা লিখতে পারবো আমি, রাইট। সেটাই আমরা এখানে লিখেছি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে এই যে গামাটা হচ্ছে তোমার কি লিকুইডের ক্ষেত্রে, হ্যাঁ, লিকুইডের কি বলে আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে এইবার আমরা ইসের সূত্র জানি, ভাষণের সূত্র জানি আমরা, তাই না? আর্কিমিডিসের ভাষণের সূত্র পড়েছো না তোমরা? কি বলে ভাষণের সূত্র? বলছে দেখো, যতখানি তুমি পদার্থ জলের মধ্যে দিচ্ছ, তার যা মাস হবে ততখানি মাসে কিন্তু জল থেকে, মানে ততখানি মানে মাসে কিন্তু, মানে পদার্থটা যতখানি মাস হয়, এই যে তুমি ধরো এখানে জল নিয়েছো, রাইট, তাহলে এইখানে যে পদার্থটা যতখানি মাস, ততখানি মাসের কিন্তু সে জল কিন্তু বাইরে বেরিয়ে চলে আসে, যদি পুরোপুরি যদি জল থাকে, তাই না? তাহলে এর যতখানি আয়তন হয়, ঠিক ততখানি আয়তনের কিন্তু জল বাইরে বেরিয়ে চলে আসে। দেখো তাহলে এর মাস যা হবে, এখানেও কিন্তু সেই মাসই কিন্তু বেরিয়ে আসবে। তাই আমরা লিখেছি কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রথমত কি তাদের মাস কনসিডার করেছি, মাস ক্যালকুলেট করেছি, এবং 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তার মাস দেখেছি আমরা। তাহলে দুজনা সেম হবে, কারণ এটাই ভাষণের সূত্র বলছে। তাহলে মাসটা কী করে ক্যালকুলেট করেছি দেখো আমরা, যেহেতু বলছে কত পার্সেন্ট ডুবে আছে, 98% ডুবে আছে। তাহলে ক্যালকুলেট করো তুমি এখানটায়, 98% মানে কত, তাহলে V = তুমি কী লিখবে, ধরো V0 × 98 / 100,
মানে 0.98 ইন্টু V0, তাহলে এতখানি জলের মধ্যে ডুবে রয়েছে, তাহলে এটা এতখানি কি তার ভলিউম, তাহলে এতখানি তার ভলিউম হলো, ইন্টু ডেন্সিটিতে তুমি মাল্টিপ্লাই করে দিচ্ছ, মাস পেয়ে গেছো, এটা কি 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণ তীব্রতা পেয়ে গেছো। এবার সব ভ্যালুগুলো পুট করে দাও, ক্যালকুলেশন করো, ঠিক আছে। এখানে রো জিরো ভ্যালু পুট করে দিয়েছি, এখানে ভি এর ভ্যালু পুট করে দিয়েছি, রো থাকলো, রো কেটে যাবে, এখান থেকে ক্যালকুলেশন করেছি আমরা, ক্যালকুলেশন করে গামার ভ্যালু ইজিলি ক্যালকুলেট করতে পারছি, কিছুই নেই, সিম্পল জিনিস। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি বলছে, এগুলো তোমরা নিজেরা করতে পারবে। হ্যাঁ, বলছে 5 দাগের অথবা, বলছে K1 ও K2 বল ধ্রুবক বিশিষ্ট দুটি স্প্রিং এম ভরের একটি বস্তুকে দুদিক থেকে টেনে ধরে আছে। তার মানে এরকম একটা স্প্রিং রয়েছে, এখানে একটা অবজেক্ট রয়েছে, একটা স্প্রিং, সাপোজ এই স্প্রিংগুলো এখানটা অ্যাটাচ রয়েছে, ওকে, যার মাস এম, এটা K1, এটা K2। এরকম একটা সিস্টেম এখানে বলে দিয়েছে, বলছে প্রতিটি স্প্রিংয়ের অন্য প্রান্ত দৃঢ়ভাবে, দেখো বলে দিয়েছে অন্য প্রান্ত দৃঢ়ভাবে, এবং একটি বস্তুটি মসৃণ অনুভূমিক তলে রয়েছে, মানে এখানে একটা মসৃণ অনুভূমিক তল রয়েছে। আর এই যে দেখো স্প্রিংটার অন্য প্রান্ত কিন্তু দৃঢ়ভাবে অন্য মানে একটা কোনো রিজিড অবজেক্টের সাথে কি কানেক্ট রয়েছে, ওকে। তাহলে বস্তুটি অনুদৈর্ঘ্য কম্পাঙ্ক কত হবে সেটা বের করতে বলেছে, মানে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি এফটা আমাদেরকে বের করতে বলেছে, অনুদৈর্ঘ্য কম্পনের কম্পাঙ্ক মানে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বের করতে বলেছে। তাহলে দেখো এইখানে দুটো স্প্রিং রয়েছে, তাহলে দুটো স্প্রিংয়ের যে কানেকশান সেটা কেমন, সিরিজে কানেকশান রয়েছে না প্যারালাল কানেকশান রয়েছে সেটা তোমাকে বুঝতে হবে। দেখো এখানে কিন্তু প্যারালাল কানেকশান রয়েছে। প্যারালাল কানেকশান কী করে বুঝতে পারছি আমরা, তুমি যখন একটা স্প্রিং ধরবে, একটা স্প্রিংয়ে দুটো প্রান্তই যখন মানে দুটো জিনিসের সাথে যদি কানেক্ট থাকে, যেরকম দেখো একটা কি এটার সাথে একটা কানেক্ট রয়েছে, আরেকটা প্রান্ত দেখো আরেকটার সাথে কানেক্ট রয়েছে, এবং এই স্প্রিংটারও দেখো একটা প্রান্ত একটা অবজেক্টের সাথে কানেক্টেড, একটা প্রান্ত কিন্তু দুটো মানে এটা রিজিড বস্তুর সাথে কানেক্টেড। মানে তুমি ছবিটা এরকমভাবে আঁকতে পারো, দেখো এটা তো, যদি আমি ইকুইভ্যালেন্ট ছবি দেখি তাহলে এরকম বলতে পারি আমরা, এরকম একটা স্প্রিং রয়েছে, এরকম একটা স্প্রিং রয়েছে, তাহলে এটা কি, এইটা তোমার কিন্তু প্যারালাল কম্বিনেশন। তাহলে প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে কি সিম্পল যোগ হয়, এই তো অঙ্ক হয়ে গেল, এইটুকুনি করতে পারবে না অঙ্ক হয়ে যাবে। তারপরে তুমি তো ডেফিনেশন জানো যে ওমেগা ইকুয়াল টু রুট ওভার অফ কে বাই এম হবে। এবার তোমাকে ওমেগা বের করতে বলেনি, এফ বের করতে বলেছে, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে কে এর মান তুমি এখানে পুট করে দিয়েছো, এটা হলো ফাইন, বাট ওমেগার সাথে কিন্তু ন্যাচারাল ফ্রিকোয়েন্সির একটা রিলেশন রয়েছে, সেটা তোমরা জানো, ওমেগা ইকুয়াল টু 2 পাই ইন্টু এফ, সেটা পুট করে দিয়েছো, তাহলে সেখান থেকে তুমি ন্যাচারাল ফ্রিকোয়েন্সির ভ্যালু পেয়ে গেলে, ফাইন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন সেকশন বি। সেকশন বিতে 7 দাগের থিওরিগুলো, হ্যাঁ 7 দাগের বিএডটা করাই দেবো, রাইট, না বিএডটাও থিওরি, বিএডটা করাই দেবো, অসুবিধা নেই, বা বিএডটাও থিওরি বেসিক্যালি, বিএডটা না করলেও কোনো অসুবিধা নেই। অরের বিএডটা করেছি নাকি, এটা তোমরা নিশ্চয়ই জানো কি হবে। হ্যাঁ, অরের বিএডটা করা যাক, ঠিক আছে। তোমরা তো জানো যে জলের তলদেশে, মানে সবসময় জলের তলদেশে টেম্পারেচার কত হয় বলো তো, 4 ডিগ্রি সেলসিয়াস হয়, ঠিক আছে। কারণ কি, নইলে পরে ইসেরা বাঁচবে না, কারণ ম্যাক্সিমাম যে ডেন্সিটি পাওয়া যায় জলের, ম্যাক্সিমাম ডেন্সিটি কতখানি হয়, 4 ডিগ্রি সেলসিয়াসে ম্যাক্সিমাম ডেন্সিটি পাওয়া যায়। তো পারিপার্শ্বিক যদি টেম্পারেচার -4 ডিগ্রি সেলসিয়াসও হয়ে থাকে, জলের যে ভেতরে মানে তলদেশের যে টেম্পারেচার সেটা কত হবে, 4 ডিগ্রি সেলসিয়াস হবে। কারণ কি, যত তলের দিকে যাবে তুমি, তত কি ডেন্সিটি কি বাড়বে, এবং ম্যাক্সিমাম ডেন্সিটি তুমি তখনই পাবে যখন 4 ডিগ্রি সেলসিয়াস হবে, ওকে। এই জাস্ট একটা থিওরি। আচ্ছা, অথবা বিয়েরটা দেখো, বলছে একটি পাত্রে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কিছু পরিমাণ বায়ু আছে, বলছে চাপ স্থির রেখে কোন তাপমাত্রায় উত্তপ্ত করলে এর 1/3 বায়ু বের হয়ে যাবে। এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। এসব কোয়েশ্চেনগুলো মানে ভালো করে বুঝে বুঝে করতে হবে, ঠিক আছে। মানে কী কী ইনফরমেশান দিয়েছে, কী কী করতে বলেছে সেগুলো বুঝতে হবে। কোয়েশ্চেনটা ভালো করে পড়ো। বলছে একটি পাত্রে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কিছু পরিমাণ বায়ু আছে, ঠিক আছে, বায়ু আছে, যে চাপ স্থির রেখে, এখানে একটুখানি অ্যাড করে নাও, শুধুমাত্র চাপ নয়, চাপ প্লাস আয়তন দুজনে এখানে স্থির থাকবে, ঠিক আছে। চাপ এবং ভলিউম দুজনে এখানে স্থির থাকবে, তাছাড়া কিন্তু প্রবলেমটা করা একটু ডিফিকাল্ট হয়ে যায়, মানে প্রবলেমটা আনসার মিলবে না তোমার, ঠিক আছে। এখানে চাপ ও ভলিউম দুজনে স্থির রাখা হবে।
রেখে কোন তাপমাত্রা উত্তপ্ত করলে এর 1/3 বায়ু বের হয়ে যাবে। তাহলে বায়ু বেরিয়ে যাচ্ছে, তার মানে কি নাম্বার অফ পার্টিকেল বেরিয়ে যাচ্ছে, তাহলে কত মোল বেরিয়ে গেলো সেটা তুমি বলতে পারো। কথাটা বুঝতে পারছো? তোমরা কিন্তু এখানে অনেকেই করবে, মিসকনসেপ্ট কাজে লাগাবে কি, যে ভাই প্রথমে বায়ু ছিল কিছুটা, তাহলে তার বায়ু ধরলাম ভলিউম ভি, তারপরে বা V1 ধরে নাও, দিয়ে সেকেন্ড ভলিউম ধরলাম মানে কিছুটা বেরিয়ে গেছে, তাহলে V2 কতখানি হবে, V2 ইকুয়াল টু V1 মাইনাস V1/3 এরকম করবে না। কারণ এইখানে দেখো বায়ু বেরিয়ে যাচ্ছে, বায়ুতে ভাই তুমি ভাবতে পারো যে কত মোল বায়ু রয়েছে, মানে অক্সিজেন রয়েছে, রাইট। ধরো ইনিশিয়ালি সাপোজ ছিল N1 মোল অক্সিজেন ছিল, রাইট, কথাটা বোঝো। আর সেকেন্ড কেসে ধরো সাপোজ N2 মোল ছিল। মোল মানে তোমরা জানো কতগুলো নাম্বার পার্টিকেলস, 1 মোল মানে অ্যাভোগাড্রো সংখ্যা, রাইট। তাহলে অতগুলো পার্টিকেলস ছিল, মানে অক্সিজেন অণু ছিল। এইবার কিছুটা বেরিয়ে চলে গেছে, কতখানি বেরিয়ে গেছে, উত্তর তো 1/3 বেরিয়ে চলে গেছে, তাহলে কতখানি থাকবে পড়ে, তাহলে N2 ইকুয়াল টু N1 মাইনাস N1/3 এতখানি পড়ে থাকবে, তাই না। তাহলে এটা 3 মাইনাস 1 মানে 2/3 ইন্টু N1, রাইট, এতখানি পড়ে থাকবে। এবার তুমি কাজে লাগাও, যেহেতু এখানে প্রেশার আর ভলিউম কনস্ট্যান্ট, তাহলে তোমরা আদর্শ গ্যাসের সমীকরণের সূত্র কি, PV ইকুয়াল টু ভাই N ইন্টু R ইন্টু T হবে। তাহলে পিও কনস্ট্যান্ট, ভিও কনস্ট্যান্ট, আরও কনস্ট্যান্ট এখানে কে ভ্যারি করবে, N ভ্যারি করবে আর T ভ্যারি করবে, তাহলে এদের মধ্যে একটা রিলেশন পেয়ে যাবে, তাহলে আনসার হয়ে যাবে। দেখো আমি করে দিয়েছি, একদম সিম্পল জিনিস। তাহলে তোমাকে একটা টেম্পারেচার বলেছে T1 ইকুয়াল টু 30 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি মানে বাবা কত হবে, 273 যোগ করে দাও, তাহলে 303 কেলভিন হয়ে গেল। ওকে ফাইন। তাহলে আমি ধরে নিচ্ছি 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বায়ুর মোল সংখ্যা হচ্ছে তোমার N1, এবং যদি T2 টেম্পারেচার হয়, T2 টেম্পারেচার এটা আমরা বের করব, তাহলে এই টেম্পারেচারে মোল সংখ্যা কতখানি হবে, বলছে 1/3 বেরিয়ে চলে গেছে। তাহলে প্রথমে ছিল কতখানি, N1 ছিল, কতখানি বেরিয়ে গেছে, এতখানি বেরিয়ে গেছে, মানে N1/3, প্রথমে N1 ছিল, তাহলে N1/3 এতখানি বেরিয়ে চলে গেছে, বেরিয়ে গেছে মানে তাই মাইনাস করেছি আমরা। ওকে, তাহলে এইটা কতখানি, তাহলে প্রথমে ছিল ভাই মনে করো 100টা অণু ছিল, বেরিয়ে গেছে মনে করো 30টা, তাহলে কতখানি পড়ে থাকবে, 70টা, তাহলে 70টা হচ্ছে তোমার N2 ভ্যালুটা। আশা করে বোঝাতে পারলাম। এখানে ক্যালকুলেট করেছো তুমি, N2 ভ্যালু পেয়ে গেছো। এইবার এখানে কনস্ট্যান্ট প্রেশার এবং কনস্ট্যান্ট ভলিউম, তাহলে PV ইকুয়াল টু NRT। এবার আমরা সূত্র জানি, তাহলে দুটো মানে কেস বলেছে। 1 নম্বর কেস কি, PV ইকুয়াল টু N1 RT1। এখান থেকে দেখো আমি PV বাই R এর মান বের করে নিয়েছি, যেটা কথা হচ্ছে N1 T1। সিমিলারলি PV মানে এটা সেকেন্ড কেস, এটা ফার্স্ট কেস, দিস ইজ ফর ফার্স্ট কেস, দিস ইজ ফর সেকেন্ড কেস। ওকে, তাহলে PV ইকুয়াল টু N2 RT2, তাহলে এখান থেকে PV বাই R এর মান বের করে নিয়েছি, সুতরাং N2 T2 হয়ে গেল। তাহলে বাঁ দিকটা সেম, তাহলে ডান দিকটা সেম হবে, তাহলে এটা তুমি পাচ্ছ। কী করে আসলো বোঝাতে পারলাম, মুখস্থ করবে না, হ্যাঁ। তাহলে এখানে N1 থাকলো, T1 এর মান তুমি বের করে নিয়েছো 303, N2 এর ভ্যালু তুমি বের করেছো, T2 এর ভ্যালু এখানে ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করো, একদম সিম্পল জিনিস। এইটা পাচ্ছ তুমি কি, এত ডিগ্রি সেলসিয়াস, মানে এইখান থেকে তুমি কেলভিনে পেয়েছো, বিকজ তুমি T1 এর ভ্যালুটা তুমি কেলভিনে পুট করেছো, তো এখানে যে ভ্যালুটা পাচ্ছ T2 সেটা কিন্তু কেলভিন স্কেলে পাচ্ছ। এবার কেলভিন স্কেল থেকে আমরা ডিগ্রি সেলসিয়াসে আসবো, সুতরাং 273 বিয়োগ করে দেবো, তাহলে আমরা পাচ্ছি 181.5 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন। এগুলো তো ভাই থিওরি পারবে এগুলো তোমরা। হ্যাঁ, 9 দাগের এরটা একটা কোয়েশ্চেন। হ্যাঁ, বলছে এনটিপিতে অক্সিজেনের, আচ্ছা এনটিপির ফুল ফর্মটাও জেনে নাও তোমরা নিশ্চয়ই শুধু পড়েছো, দেখবে এসটিপি পড়েছিলে। এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার বলতে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন যে টেম্পারেচার, সেটাকে আমরা বলে থাকি স্ট্যান্ডার্ড টেম্পারেচার। আর স্ট্যান্ডার্ড প্রেশার মানে 1 ATMকে বলা হয়ে থাকে স্ট্যান্ডার্ড প্রেশার। আর এনটিপি মানে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার, মানে নর্মাল টেম্পারেচার আর নর্মাল প্রেশার বলতে পারো। নর্মাল টেম্পারেচার সাধারণত রুম টেম্পারেচারটাকে বলা হয়ে থাকে। অ্যাপ্রক্সিমেট কোনো জায়গায় আমরা 20 ডিগ্রি সেলসিয়াস ধরে থাকি, কোনো জায়গায় কেউ 27 ডিগ্রি ধরে, কেউ 25 ডিগ্রি ধরে নর্মাল টেম্পারেচার, রাইট। বাট প্রেশার তোমার কিন্তু 1 ATM হয়ে থাকে। ক্লিয়ার হয়েছে? মানে নর্মাল যে তোমার প্রেশার বা স্ট্যান্ডার্ড প্রেশার সেটা তোমার 1 ATM, মানে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। আর বাট নর্মাল টেম্পারেচার তোমার রুম টেম্পারেচারকে সাধারণত কনসিডার করা হয়ে থাকে, ওই 20 ডিগ্রি বা 25 ডিগ্রি এরকম কনসিডার করতে পারো, ফাইন, অসুবিধা নেই। এখানে কি বলেছে, অক্সিজেন গ্যাসের RMS বেগের ভ্যালু তোমাকে বলে দিয়েছে, বাট
ওর ঘনত্ব বের করতে বলেছে। বাহ, খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেনটা। বলছে বেগ বলেছে, বেগ থেকে ঘনত্ব কী করে বের করো। তাহলে বেগের ডেফিনেশন তোমরা জানো, সেখান থেকে তুমি ঘনত্বের ফর্মুলা আসতে পারো। বাট তোমরা জানো প্রেশারের ফর্মুলাও জানো। দেখো আরএমএস ভেলোসিটির ডেফিনেশন কি, √3RT/m। আর হচ্ছে তোমার সার্বজনীন গ্যাস ধ্রুবক, এম হচ্ছে তোমার মোলার মাস বা আণবিক ভর বলতে পারো। এবার আমরা আদর্শ গ্যাসে 1 মোলের ক্ষেত্রে আমরা কি জানি, ফর 1 মোল, ফর n = 1 মোল আদর্শ গ্যাসের সমীকরণ বলছে PV = RT। তাহলে RTর মান তুমি PV লিখতে পারো, PV লিখলাম, ফাইন, অসুবিধা নেই। তাহলে এই যে V/m রয়েছে, এটা কি আমরা কি লিখতে পারি, রো, মানে রো ইকুয়াল টু কি, মাস পার ইউনিট ভলিউম, তাই না। তাহলে এই ভিটাকে তুমি এখানে যদি কেটে দাও তাহলে কি হবে, মানে এটা এরকম আসবে √3 × P / m/v। তাহলে m/v এর মান কত দেখছো তুমি, রো, তাই না, রো পুট করে দিলে। তাহলে এই পি হচ্ছে তোমার প্রেশার আর রো হচ্ছে তোমার কি, ডেনসিটি। তাহলে এখান থেকে দেখো তুমি বোথ সাইডে হোল স্কোয়ার করে দিয়েছো, সুতরাং v² = 3p/ρ পাচ্ছ। তাহলে ভাই এখান থেকে রো ক্যালকুলেট করে দাও, সুতরাং 3p/v² হবে। তাহলে পি, এই বললাম এনটিপিতে কি, পি এর ভ্যালু কত হয়, 1 ATM, 1 ATM বা 76 সেন্টিমিটার এইচজি। 76 সেন্টিমিটার এইচজি মানে কত, 76 × 13.6, মানে তোমরা প্রেশারের ডেফিনেশন কি বলো, ρgh। রো হচ্ছে তোমার ডেন্সিটি, যেহেতু পারদের ডেন্সিটি পাবা 13.6 হয়। ওকে, সিজি সিস্টেমে মানে আমরা সিজি সিস্টেমে চলে আসবো আমরা। আর জি মানে 980, আর 76 সেন্টিমিটার মানে হাইটটা কত হয় না, 76 সেন্টিমিটার। এই ভ্যালুটা তো এখানে লিখেছি আমরা, বুঝতে পারলে, সিজি সিস্টেমে। তাহলে এটা লিখলে এখান থেকে সব পুট করে দাও, ক্যালকুলেশন করে তোমার আনসার চলে আসবে। ওকে, এটা হচ্ছে তোমার ডেন্সিটি অক্সিজেন গ্যাসের, কিছুই নেই। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন বিয়ের দাগের অথবা, রাইট, হ্যাঁ একই রকম কোয়েশ্চেন, মানে সেই যে আরএমএস ভেলোসিটির কোয়েশ্চেন। দেখো বলছে 2 মোল একটি আদর্শ গ্যাসের আয়তন ভি এবং চাপ পি। বলছে 2v আয়তন সম্পন্ন আরেকটি 1 মোল আদর্শ গ্যাসও একই চাপ প্রদান করে, মানে প্রেশারটা সেম বাট ভলিউমটা 2v, মানে দুটো কেস। ওকে, যে দ্বিতীয় গ্যাসের আণবিক ভর প্রথম গ্যাসের আণবিক ভরের 16 গুণ। বুঝলাম, গ্যাস দুটি আরএমএস বেগে তুলনা করো। কিছুই না, দুটো কেসকে ভালো করে তুমি লিখে নাও কি বলেছে। দেখো দুটো কেস, প্রথম কেসটা কি বলেছে, প্রেশার পি, মানে V1টা ভি বলেছে, নাম্বার অফ মোল বলে দিয়েছে 2 মোল, আর M1 মাস বলে দিয়েছে, সাপোজ আমি কনসিডার করলাম m, লেট কনসিডার। ওকে, সেকেন্ড কেস দেখো, তাহলে P2 = P, কারণ প্রেশারের কোনো চেঞ্জ হয়নি বলেছে, আর ভলিউম বলেছে 2v, ফাইন, মোল সংখ্যা বলেছে 1 মোল, ফাইন, বাট মাস মানে আণবিক ভর বলেছে কত, 16 গুণ। ইনিশিয়াল যে আণবিক ভর ছিল তার 16 গুণ, 16 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি, m1 মানে m পুট করে দিয়েছি। আরএমএস ভেলোসিটি ডেফিনেশন জানি আমরা, √3RT/m। এইবার দেখো, যেহেতু এখানে মানে 1 মোলের কথা কিছু এরকম বলেনি যে মানে দুটো কেসেই 1 মোল, তা কিন্তু বলেনি, কিন্তু যেহেতু নাম্বার অফ মোলটা চেঞ্জ করছে দুটো কেসে, তার জন্য আমরা এখানে কি আদর্শ গ্যাসের যে সমীকরণ লিখবো, n মোলের জন্য লিখবো PV = nRT, রাইট। তাহলে RTর জায়গায় আমরা মান বসাতে পারি PP/n, এই সূত্রটা পাচ্ছি আমরা। তাহলে দুটো কেস এখানে, তাহলে ফার্স্ট কেস আমরা কি লিখবো, √3p1v1 / n1 × m1। এবার P1 এর মান বলে দিয়েছে, V1 এর মান বলে দিয়েছে, N1 এর মান বলে দিয়েছে, M এর মান বলে দিয়েছে, পুট করে দিয়েছি, এটা পেলাম। সিমিলারলি V2 = কি লিখবো আমরা, √3p2v2 / n2 m2, সব ভ্যালু বলে দিয়েছে, পুট করে দাও। P2 এর ভ্যালু p থাকছে, V2 এর ভ্যালু 2v বলেছে, N2 এর ভ্যালু 1 বলেছে, M2 এর ভ্যালু 16m বলেছে, পুট করে দিয়েছি, কাটাকাটি করো, এখান থেকে আনসার চলে আসবে। তাহলে এখানে দেখো, এখানে এই 2 16 কাটলাম, 8 থাকছে, 8কে আমরা লিখতে পারি কি 4 গুণ 2, রাইট। তাহলে 1/√4টাকে আমি বাইরে নিয়ে চলে আসলাম, আর এই যে এইটুকুনি, তাহলে 1/√4টাকে যদি বাইরে নিয়ে চলে আসে তাহলে কী হবে, √3pv/2m, সেটার মানে আবার দেখো V1 আমি পুট করে দিয়েছি। তাহলে দেখো V2 = V1/2, অথবা তুমি বলতে পারো যে V1 = 2 টাইমস অফ V2। এটা তোমার আনসার, বুঝতে পারলে, কিছুই না, শুধুমাত্র ফর্মুলা জানলেই হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন 10 দাগের নিয়ে, আর সেকশন সিতে দেখো 11 দাগের এর কোশ্চেনটা বলছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি ইস্পাত দণ্ডের দৈর্ঘ্য 1.5 মিটার। ভাই এইসব অঙ্ক তো করার কিছুই নেই, একদম ফর্মুলা বেসড কোশ্চেন। বলছে দণ্ডটিকে জাস্ট 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পর্যন্ত উত্তপ্ত করলে দৈর্ঘ্য কতটা বাড়বে, মানে কতটা মানে ইনক্রিজ করবে। ধরো প্রথমে লেন্থ ছিল L, পরে লেন্থ টেম্পারেচার বাড়ানোর পরে L প্রাইম হয়েছে, তাহলে কতখানি বাড়ছে, L প্রাইম - L, তাই না, এতখানি চেঞ্জ, মানে এই যে L
প্রাইম মাইনাস এল, এটা আমাদেরকে বের করতে হবে। বুঝতে পারলে? কিছুই নেই দেখো। ওকে, তাহলে ইনিশিয়ালি দেখো 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় লেন্থ বলে দিচ্ছি 1.5 মিটার। তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় লেন্থ কত সেটাকে বের করে দেবো, দিয়ে আমরা কি ডেল্টা এল বের করবো। ডেল্টা এল মানে কত, এল 100 মাইনাস এল 20। তাহলে আমরা ফর্মুলা জানি দৈর্ঘ্যের প্রসারণ, তাই না? এল 100 ইকুয়াল টু এল 20 ইন্টু 1 প্লাস আলফা ইন্টু ডেল্টা। আলফার ভ্যালু বলে দিয়েছে, টি এর ভ্যালু কত, টেম্পারেচার কতক্ষণ চেঞ্জ হয়েছে ভাই, 100 থেকে মানে 20 থেকে 100তে এসছে, তাহলে 100 মাইনাস 20 মানে 80, রাইট? তাহলে 80 ইন্টু এত ক্যালকুলেট করলে পরে এল 100-এর ভ্যালু তুমি পাচ্ছ এত। এবার আমার ডেল্টা এল দরকার ভাই, মাইনাস করে দাও, তোমার আনসার চলে আসবে এত মিলিমিটার। একদম পাতি কোয়েশ্চেন, পুরো ফর্মুলা বেসড কোয়েশ্চেন। ওকে, 11 দাগের বি, এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, এটা আসার সম্ভাবনা 99%। ওকে, মানে এই টাইপের কোশ্চেন, হয়তো একদমই এই ভ্যালু দিয়ে দেবে না, বাট এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে। ঠিক আছে, আরেকটা কোশ্চেন মানে এরকমই সেম কোশ্চেন আরেকটা করিয়েছিলাম, কোনো একটা সেটে করিয়েছিলাম, একদম সেম টাইপের কোশ্চেন, সেগুলো কিন্তু ভালো করে তৈরি করে দেবে, কারণ ওই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছ কতগুলো সেটে দিয়েছে। এখানে কি বলছে দেখো, 300 গ্রাম ভর বিশিষ্ট তামার মানে ক্যালোরিমিতির মূলনীতির যে সূত্র, সেই সূত্রের বেসিসে কিন্তু কোশ্চেনটা করা হয়েছে। ওকে, 300 গ্রাম ভর বিশিষ্ট তামার ক্যালোরিমিটারে 270 গ্রাম জল আছে, বলছে এর উষ্ণতা 30 ডিগ্রি সেলসিয়াস। বলছে ফাইন, বুঝলাম, মানে একটা ক্যালোরিমিটার রয়েছে, তার ভর হচ্ছে তোমার 300 গ্রাম, তার মধ্যে 270 গ্রাম জল দিয়েছো, এবং দুটো সিস্টেমটার হচ্ছে যে টেম্পারেচার এটা কত, 30 ডিগ্রি সেলসিয়াস। হচ্ছে -10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 20 গ্রাম বরফ ওই ক্যালোরিমিটারে ফেলার পর উষ্ণতা কত হবে। মানে কি করেছো তুমি, ওই যে ক্যালোরিমিটার যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার যে জল রয়েছে, তার মধ্যে তুমি কী করেছো, 20 গ্রামের বরফ -10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফকে যোগ করে দিয়েছো, তার ফলে পুরো সিস্টেমটা টেম্পারেচার কত হবে। তাহলে আমি প্রথমেই কি দেখব, যে ভাই একজনের টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস ছিল, একজন -10 ডিগ্রি সেলসিয়াস, রাইট? তাহলে আলটিমেট তারা কি একটা ইকুইলিব্রিয়াম টেম্পারেচার আসবে, সেটা আমি কনসিডার করলাম টি। টি হচ্ছে গিয়ে কি, তাদের ইকুইলিব্রিয়াম টেম্পারেচার। ওকে, কোশ্চেনটা ভালো করে বোঝো। তাহলে প্রথম কেসটা কি হবে, এই যে জল এবং যে ক্যালোরিমিটার, তাদের কি 30 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আসতে হবে, এবং এই বরফটাকেও কিন্তু -10 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে আসতে হবে। এইবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে, এই যে ক্যালোরিমিটার আর জল, এরা ইজিলি মানে ডিরেক্ট 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চলে আসবে, কিন্তু -10 ডিগ্রি সেলসিয়াসের বরফ কিন্তু ডিরেক্ট এইভাবে আসতে পারবে না, এ কয়েকটা পাথ ফলো করবে, কয়েকটা প্রসেস ফলো করে আসবে, সেটাই তোমাকে বুঝতে হবে। এর জন্যই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। কী হবে দেখো, ফিজিক্সটা বোঝো। প্রথমত বরফ -10 ডিগ্রি হোক, -100 ডিগ্রি সেলসিয়াস হোক, তাকে যখন তুমি হিট দেবে, তখন কী হবে বলো তো, -100 বা 10 ডিগ্রি থেকে সে কি 0 ডিগ্রি সেলসিয়াসের বরফে পরিণত হবে, তখনও মানে সে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফে পরিণত হবে। বুঝতে পারলে? এবার যখন সে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফে পরিণত হলো, তখনও কিন্তু সে গলে যায়নি। এইবার ওকে তুমি হিট দেবে, কিন্তু সেই হিটটা সে কী করবে, তার মধ্যে মানে লিনতাপ হিসেবে নেবে, মানে লুকিয়ে থাকবে যে হিটটা কি তার টেম্পারেচারকে ইনক্রিজ করতে পারবে না। মানে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ গলবে, কিন্তু জল হবে, জলের টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াসই থাকবে, টেম্পারেচার বাড়বে না। তার জন্য ওই যে তাপটা সে গ্রহণ করছে, সেই তাপটাকে বলে আমরা লিনতাপ, বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম। বুঝতে পারলে? তাহলে সে কী করলো, 0 ডিগ্রি সেলসিয়াসেই থাকলো, মানে বরফ 0 ডিগ্রি সেলসিয়াসে বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াসে জলে পরিণত হলো লিনতাপ গ্রহণ করে। বাট 0 ডিগ্রি সেলসিয়াস জলে হয়েছে, এখনও পর্যন্ত কিন্তু টি ডিগ্রি সেলসিয়াসে জলে আসেনি। তাহলে সেই 0 ডিগ্রি সেলসিয়াসের জলটা আবার টি ডিগ্রি সেলসিয়াসে জলে পরিণত হবে। তাহলে 2-3টে প্রসেস তোমরা বুঝতেই পারছো, এই প্রসেসে আমরা জিনিসটা করব। একদম সিম্পল জিনিস, শুধু ফিজিক্সটাকে যদি একটুখানি ভাবতে পারো তাহলেই হয়ে যাবে। দেখো এখানে আমি এটা একটা ক্যালোরিমিটার কনসিডার করেছি, দিস ইজ আওয়ার ক্যালোরিমিটার। এখানে জল নিয়েছি আমরা। ওকে, ক্যালোরিমিটারটার ভর বলে দিয়েছে 300 গ্রাম, জলের ভর বলে দিয়েছে 270 গ্রাম, এবং টেম্পারেচার বলে দিয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে আমরা কি অ্যাড করেছি ভাই, আইস অ্যাড করেছি, বরফ অ্যাড করেছি। বরফের মাস কত বলেছে, 20 গ্রাম বলেছে, টেম্পারেচার -10 ডিগ্রি সেলসিয়াস, -10 ডিগ্রি সেলসিয়াস। ওকে, দেখতেই পাচ্ছ এখানটা, এই যে। ওকে ফাইন। তাহলে প্রথমত কি হবে দেখো,
এই যে ক্যালোরিমেট্রির মূলনীতি কী বলে, উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ ইকুয়াল টু শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ, রাইট? শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ। তাহলে উষ্ণ বস্তুকে এই যে দুটো এই সিস্টেমটা এই পুরো সিস্টেমটা পুরো উষ্ণ বস্তু, তাই তো? তাহলে এ কী করবে, হিট বর্জন করবে। বর্জন করে কোথায় আসবে বাবা, টি ডিগ্রি সেলসিয়াস আসবে। এটা আমাদের কি ইকুইলিব্রিয়াম টেম্পারেচার, ইকুইলিব্রিয়াম টেম্পারেচার। ওকে, মানে সিস্টেমটা পুরো এই টেম্পারেচার এসে দাঁড়াবে আলটিমেট। তাহলে প্রথমে ক্যালকুলেট করে নেওয়া যাক। তাহলে প্রথমে দেখো জল 30 ডিগ্রি সেলসিয়াস থেকে কোথায় যাবে, টি ডিগ্রি সেলসিয়াস আসবে। হিটের সূত্র আমরা কি জানি, H = mst হয়। তাহলে m এর ভ্যালু লিখলাম, জলের ক্ষেত্রে 1 হবে। টি এর ভ্যালু দেখো, মানে ডেল্টা টি অ্যাকচুয়ালি 30 ডিগ্রি থেকে কোথায় যাচ্ছে, টি ডিগ্রিতে আসছে, মানে 30 - টি, কারণ বেশি মাইনাস কম করলে পরে কি তুমি পেয়ে যাবে এটা। আর তুমি যদি বলো না চেঞ্জ দেখতে চাইছি, তাহলে টি -30 করবো আমি, হ্যাঁ করতে পারো, বাট সেটা কি একটা মাইনাস সাইন, সেই মাইনাসটা রিপ্রেজেন্ট করবে যে হিটটা বর্জন হচ্ছে, বাট আমাদের দরকার নেই। ওকে, সেই মানে দেখানোর যে বর্জন হচ্ছে মাইনাস নিয়ে আসলাম, দরকার নেই। বাট তুমি কী করবে, যে হাই টেম্পারেচার মাইনাস লো টেম্পারেচার করবে, তাহলে কি প্রবলেমগুলো করতে সুবিধা হবে। ওকে, তাহলে 30 - টি, কারণ 30 বেশি আছে, আস্তে আস্তে কিন্তু কমবে, কারণ -10 ডিগ্রি তুমি বরফ ওর মধ্যে দিয়েছো, তাহলে টেম্পারেচার কিন্তু কিছুটা কমবে। তাহলে কমে কত হবে, টি হবে। টি এর ভ্যালু আমরা বের করবো। ওকে, এটা জলের জন্য গেল। এবার যে ক্যালোরিমিটার রয়েছে, যে পাত্র রয়েছে, এই পাত্রটার ভর কত, ভাই 300 গ্রাম। এই ক্যালোরিমিটারটার যে স্পেসিফিক হিট সেটা বইতে বলে দিয়েছে, দেখো 0.1, দেখো ভালো করে দেখো, এখানে 0.1 কিছু একটা বলে দিয়েছে। এই দেখো তামার যে আপেক্ষিক তাপ সেটা কত, 0.1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার হয়েছে বাবা, হলো এটা। এবার এও তো 30 ডিগ্রি থেকে টি ডিগ্রিতে আসবে, তো সেটা লিখে দিয়েছি। তাহলে এতখানি মানে এই পরিমাণ হিট কী করে বর্জন করছে, এই সিস্টেমটা এই পরিমাণ হিট বর্জন করছে। তাহলে কত হচ্ছে দেখো, টি 30 - টি দুজনের মধ্যে রয়েছে, কমন নিয়ে নিলাম। তাহলে 270 + 30 যোগ করলে পরে 300 আসছে, সুতরাং গুণ করলে পরে 9000 - 300 টি। তাহলে এতখানি হিট সে বর্জন করছে। এইবার বরফ যখন তুমি অ্যাড করছো, তাহলে বরফটা কী হবে, হিট অ্যাবজর্ব করবে, হিট গ্রহণ করবে। তাহলে সে কতখানি হিট গ্রহণ করবে, দেখো কতগুলো প্রসেস বললাম। দেখো প্রথম প্রসেস কী হবে, বরফটা -10 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফে পরিণত হবে। তাহলে বরফের ভর কত, mst সূত্র, তাহলে বরফের ভর হচ্ছে তোমার 20। এবার বরফের যে আপেক্ষিক তাপ সেটা বলে দিয়েছে 0.5, দেখে নাও এই যে 0.5, এটা বরফের আপেক্ষিক তাপ। ওকে, ইন্টু ও কী হচ্ছে দেখো, -10 ডিগ্রি থেকে কিন্তু 0 ডিগ্রিতে আসছে, -10 ডিগ্রি থেকে সে 0 ডিগ্রিতে আসছে, সুতরাং 0 - -10, তাহলে মাইনাস আছে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেট এখানে 10 থাকছে, ফাইন, অসুবিধা কিছু নেই। তাহলে এটা একটা কেস হলো কি, বরফটা -10 ডিগ্রি থেকে 0 ডিগ্রি কিসে আসলো, বরফে আসলো। ওকে, হাই টেম্পারেচার মাইনাস লো টেম্পারেচার করে দিয়েছি। প্লাস সেকেন্ড কেসটা দেখো, সেকেন্ড প্রসেসটা কী হবে, এবার বরফটা কি, বরফটা আস্তে আস্তে এবার হিট অ্যাবজর্ব করছে, তো মানে যেহেতু ওই পাত্রে দিয়েছো হিট অ্যাবজর্ব করছে, হিট অ্যাবজর্ব করে সে 0 ডিগ্রি বরফে রয়েছে, 0 ডিগ্রি বরফ থেকে আস্তে আস্তে গলতে শুরু করছে। গলে কী হবে, 0 ডিগ্রি জলে পরিণত হবে। তাহলে কতখানি তাপ সে গ্রহণ করবে, তাহলে লিন তাপ গ্রহণ করছে, সেই লিন তাপ কতখানি থাকে, 80। তাহলে m × L হয়, তাহলে লিন তাপ ভাই 80, মাস কত 20, তাহলে এতখানি কি সে লিন তাপ গ্রহণ করছে। লিন তাপ গ্রহণ করে সে 0 ডিগ্রি সেলসিয়াসে জলে পরিণত হয়ে গেল। তাহলে এইখানে এসে সে 0 ডিগ্রি সেলসিয়াসে জলে পরিণত হয়ে গেছে। এইবার সেকেন্ড কেস দেখো, মানে থার্ড কেস বা থার্ড প্রসেস বলতে পারো। এখানে কি হচ্ছে, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসের জল থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের জল থেকে, মানে আমি যদি প্রসেসটা পুরো দেখাই এরকম বলবে তুমি। প্রথমে ভাই আইস ছিল -10 ডিগ্রি সেলসিয়াস, এই হিট অ্যাবজর্ব করলো, হিট অ্যাবজর্ব করে আইস হলো 0 ডিগ্রি সেলসিয়াসের। ওকে, মানে একটা হিট অ্যাবজর্ব করলো, যাই বলো না কেন, প্রাইম বলো কি বলো, এখানে লিন তাপ, ঠিক আছে, অ্যাবজর্ব করলো, করে নিয়ে সে ওয়াটার হলো 0 ডিগ্রি সেলসিয়াসের, এটা এই কেসটা। এবার ওয়াটারটা দেখো হিট অ্যাবজর্ব করে নিয়ে এই ওয়াটারটাই আবার কি টি ডিগ্রি সেলসিয়াসে পরিণত হবে। তাহলে এতগুলো প্রসেস তোমার এখানে হচ্ছে। তাহলে এই প্রসেসটাই কী হচ্ছে দেখো, 3 নম্বর প্রসেস। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফটা 0 ডিগ্রি সেলসিয়াসের জলে পরিণত হবে। তাহলে মাস কত বাবা, 20, জল হচ্ছে যেহেতু, তাহলে জলের ক্ষেত্রে 1 × টেম্পারেচার কত আসবে, সে
আচ্ছা ঠিক আছে, মানে এইখানটাতে জলে পরিণত হয়ে গেছে অলরেডি, এইখানটায় কি 0 ডিগ্রি সেলসিয়াস জলে পরিণত হয়ে গেছে, মানে এই যে আইসটা ছিল, হ্যাঁ এ কী করেছে যখন হিট অ্যাবজর্ব করছে এই যে এখানে জলে পরিণত হয়ে গেছে অলরেডি এটা, তাই না? মানে এইখানটা এইটা এই কেসটা তোমার এইটা 0 ডিগ্রি সেলসিয়াসের জল এখানে পরিণত হয়ে গেছে। এইবার হিট অ্যাবজর্ব করে নিয়ে এসে কি টি ডিগ্রি সেলসিয়াস উৎপন্ন হবে, তাই তো? তাহলে 20 ইন্টু 1 ইন্টু টিতে আসবে, আর 0তে ছিল তাহলে টি মাইনাস 0 করে দেবো, কারণ হাই টেম্পারেচার মাইনাস লো টেম্পারেচার করবো সবসময়, হাই মাইনাস লো করবো, ঠিক আছে? কারণ আমার এখানে কি ওই মাইনাসের দরকার নেই, মাইনাসটা রিপ্রেজেন্ট করছে বর্জন হচ্ছে বা গ্রহণ হচ্ছে, বাট আমি সেটা দেখতে চাইছি না এখানে, আমি জাস্ট সিম্পল ম্যাথমেটিক্স সলভ করতে চাইছি, রাইট? তাই আমরা হাই মাইনাস লো করবো। তাহলে এটা তুমি করে দিলে, এটা করলে পরেই হয়ে গেল তোমার আনসার, বুঝতে পারলে? তাহলে এবার দেখো এটাকে তুমি গুণ করেছো 100 পাচ্ছ, এটাকে তুমি ক্যালকুলেট করেছো 1600 পাচ্ছ, এটা করলে তুমি 20টি পাচ্ছ, তাহলে আলটিমেট আনসার পাচ্ছ। তাহলে ক্যালোরিমিতির মূলনীতি কী বলে এখানে তুমি লিখবে সূত্রে, ক্যালোরিমিতির মূলনীতি সেটা কী বলে, মানে উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ সেটা তোমার এই পরিমাণটা, শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ সেটা এটা, ক্যালকুলেট করো টি এর মান চলে আসবে আবার, তাহলে কত আসছে 22.81 ডিগ্রি সেলসিয়াস, একদম সিম্পল, কিন্তু এই ফিজিক্সটা বুঝতে হবে। ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, বোধহয় এটা অথবা বি, এটাও খুব ইম্পর্টেন্ট একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, বাট এইখানটায় যে ভ্যালুটা বলেছেন এখানে চারটে জায়গায় যদি অন্য নাম্বার বলতো, যেরকম 27 বলতে পারতো, 27 বললে বেশি সুবিধা হতো প্রবলেমটা সলভ করতে, বুঝতে পারো তুমি এখনই যা বলেছে সেই অনুসারে করবো আমরা। বলছে একই আকারে 4টি জলবিন্দু বায়ুর মধ্যে, বায়ুর মধ্য দিয়ে 2 মিটার পার সেকেন্ড স্থির বেগে পড়ছে। বলছে জলবিন্দুগুলি মিশে একটি জলবিন্দুতে পরিণত হলে নতুন জলবিন্দুর প্রান্তিক বেগ কত হবে, মানে প্রান্তিক বেগ, ঠিক আছে? টার্মিনাল ভেলোসিটি আমাদেরকে বের করতে হবে, কিছুই না, সিম্পল জিনিস। তাহলে দেখো সাপোজ এইটা তোমার একটা জলের বিন্দু, এটা তোমার একটা জলের বিন্দু, জল রয়েছে এটা, আর এটা তোমার সাপোজ এয়ার, এই পাত্রাতে দেখিয়েছি, কোনো অসুবিধা নেই। তাহলে কি হবে, এই যে যেহেতু জলের বাবেলটা নিচের দিকে নামছে, তাহলে নিচের দিকে এটা ফোর্স কাজ করছে, গ্র্যাভিটেশনাল ফোর্স, সেটা কত এম ইন্টু জি। এমটা তোমার এই যে বাবেলটা, জলের বাবেল তার মাস, মানে জলের যে ড্রপলেট বলবো, বাবেল না, জলের ড্রপলেট বা ড্রপ, এই জলের ড্রপটার কি মাস তোমার এম, আর ডেন্সিটি ধরে নিয়েছি আমি রো। ওকে, তাহলে যখন সে বায়ুর মধ্যে দিয়ে নিচের দিকে পড়ছে, ওই জলের ড্রপটার ওপর দুটো ফোর্স ওপর দিক বরাবর কাজ করছে, এক হচ্ছে তোমার স্টোক ফোর্স, স্টোকস ল তোমরা দেখেছো এফডি, আরেকটা তোমার প্লবতার সূত্র, রাইট? প্লবতা বল মানে বাউন্সি ফোর্স আর কি যেটাকে বলি আমরা, সেটা কি এফবি। তাহলে এফবির ভ্যালু তোমরা জানো মাস ইন্টু জি হবে, বাট এইখানে এই যে সিগমা লিখেছি, সিগমাটা কি, এই যে বায়ুটা রয়েছে বায়ুটার ডেন্সিটি, তাহলে মাস মানে কি জানো তোমরা, মাস মানে ভলিউম ইন্টু ডেন্সিটি, রাইট? তাহলে এখানে ডেন্সিটি রো, তাহলে ভলিউম কত হয়ে গেলো 4/3 পাই আর কিউব। আরটা আমি কনসিডার করলাম কি এই যে ড্রপটার রেডিয়াস, তাহলে এই যতখানি মাস বা যতখানি ভলিউম নিয়েছে ততখানি ভলিউমে কি ওপরের দিকে মানে হবে আর কি, ততখানি ভলিউমের উপর দিকটায় ফোর্সটা লাগবে, তাই না? তাই আমরা ভি লিখছি, তাহলে 4/3 পাই আর কিউব ইন্টু রো সিগমা, তাহলে এটা তোমার মাস পাচ্ছ, এটাকে তুমি জি দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই তোমার ফোর্স হয়ে যাবে ওপর দিক বরাবর। একই রকমভাবে তুমি বলো স্টোকের সূত্র, স্টোকস ল তোমরা জানো, তাহলে এগুলো আমরা সব জানি, সব পুট করে দিয়েছি এখানে। তাহলে এটা তোমার বাউন্সি ফোর্স সেটা কত 4/3 পাই আর কিউব সিগমা ইন্টু রো জি, জি হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এফডি সেটা কত লিখেছি আমি 6 পাই ইটা আর ইন্টু ভি, এই ভিটা তোমার টার্মিনাল ভেলোসিটি, এটা আমরা বের করবো, ফাইন। আর এটা তোমার গ্র্যাভিটেশনাল ফোর্স, দেখো এইটুকুনি মাস, রাইট? এই রোটা কি এই যে ড্রপটা ডেন্সিটি। তাহলে কখন এই যে ড্রপটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে নামবে, টার্মিনাল ভেলোসিটি মানে কনস্ট্যান্ট ভেলোসিটিতে নামা, তখনই নামবে যখন কি ওপরের দিকের ফোর্স আর নিচের দিকের ফোর্স কি সমান হবে, মানে যখন ব্যালেন্স হয়ে যাবে, তাই না? তাহলে আমি ব্যালেন্স করলাম, করে নিয়ে আমি ক্যালকুলেশন করে ভি এর মান বের করে দিচ্ছি, এটা টার্মিনাল ভেলোসিটি। এটা একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা, তোমরা নিশ্চয়ই পড়েছো, আমি ফর্মুলাটা কী করে আসে সেটাও দেখিয়ে দিলাম। আমি কিন্তু ডিরেক্ট এইখান থেকেও করতে পারতাম প্রবলেম, বা তোমরা এখান থেকেও করতে পারো, অসুবিধা কিছু নেই। তাহলে ভি ইকুয়াল টু 2/9 আর স্কোয়ার রো মাইনাস সিগমা বাই ইটা। ওকে, এইবার দেখো কোশ্চেনটা কী বলেছে, 4টে এরকম ড্রপ রয়েছে,
4টে ড্রপ মিলে একটা বড় ড্রপ উৎপন্ন করেছে। প্রত্যেকটা ড্রপ কিন্তু মানে আইডেন্টিক্যাল, সেম সাইজ। ওকে, তাহলে প্রত্যেকের রেডিয়াস আমি আর কনসিডার করলাম। তাহলে প্রত্যেকটার ভলিউম 4/3 পাই আর কিউব হবে। তাহলে 4টের ভলিউম কত, 4 দিয়ে মাল্টিপ্লাই করো, সেটাই কি হবে কি 4/3 পাই ক্যাপিটাল আর কিউ। ক্যাপিটালটা কি এই পুরোটার মানে যে বড় যে ড্রপটা উৎপন্ন করবে তার হচ্ছে রেডিয়াস। তাহলে এখান থেকে দেখো 4/3 পাই কাটবে। তাহলে এখানে আর কিউব ইকুয়াল টু 4 ইন্টু আর কিউব পাচ্ছ তুমি। তাহলে আর ইকুয়াল টু কি 4⁻1/3 ইন্টু আর। তাহলে এইখানটা দেখো যে 4-এর জায়গায় আমি বললাম না প্রথমে, 4-এর জায়গায় যদি সাপোজ 27 হতো, 27কে তুমি কি লিখতে পারো 3 ইন্টু 3 মানে 3-এর কিউব লিখতে পারো। তাহলে এখানে যদি তুমি যখন 1/3 দিয়ে যখন করছিলে তখন কি শুধুমাত্র এখানে 3 চলে আসতো, বুঝতে পারো? তাহলে সুবিধা হতো। না কেন এরকম ভ্যালু দিয়েছে, তোমাদের কোশ্চেনে এরকম ভ্যালু দেবে না, চাপ নেই, কারণ ক্যালকুলেটিভ কোশ্চেন তোমাদের দেবে না, যেগুলোতে ইজিলি আনসার চলে আসবে সেই ধরনের ভ্যালুগুলো দেওয়া হবে। এখানে তোমাদের কি 87 দেবে, তুমি এখানে 27 ধরে ক্যালকুলেশন করো, দেখবে সুন্দর একটা ভ্যালু আসবে। তাহলে এটাতেই পাচ্ছ। আমাদের কোশ্চেনে যা দিয়েছে আমি সেটাই করলাম ভাই, ঠিক আছে? তোমরা তোমাদের মতো করে জাস্ট কনসেপ্টটা বুঝে নাও কী করে করতে হয়, আর কিছুই না। যেমন ভ্যালু দেবে তেমনভাবে লিখে নেবে, তাহলেই হয়ে গেল। তাহলে VR মানে স্মলারের জন্য এটা পাচ্ছ তুমি, ক্যাপিটালের জন্য এটা পাচ্ছ। মানে ইন জেনারেল দেখো 2/9 রো মাইনাস সিগমা বাই এটা দুজনের ক্ষেত্রে কনস্ট্যান্ট, মানে তুমি বলতে পারো যে V প্রপোর্শনাল টু R স্কোয়ার। আর এখানে এটা 1 বা এটা 2 ধরো তুমি, প্রপোর্শনাল টু R স্কোয়ার। এটা তুমি রেশিও করে দাও V1/V2 বা যা খুশি R1 R স্কোয়ার ডিভাইডেড বাই R স্কোয়ার। ক্যালকুলেশন করতে আনসার চলে আসবে। আর এর মান তুমি জানো, পুট করে দিয়েছো, ঠিক আছে? তাহলে 4⁻2/3। এবার VR, এই VR এর ভ্যালু তোমাকে কিন্তু বলে দিয়েছে, VR এর ভ্যালু তোমাকে বলে দিয়েছে 2 মিটার/সেকেন্ড। সেটা তুমি পুট করে দিয়েছো, পুট করে তুমি এরকম একটা আনসার পাচ্ছ। এটা মানে এইটা ক্যালকুলেশন তোমার করতে হবে, বুঝতে পারলে? এরকম একটা তুমি আনসার পাচ্ছ। বাট এখানে তুমি যদি একদম প্রপার ভ্যালু লিখতে, মানে 27 লিখতে, তাহলে কিন্তু এটা ভালো আনসার আসতো। মানে এখানে তোমার আসতো 3R আসতো, ঠিক আছে? এইখানে তোমার আসতো আই থিঙ্ক হোল স্কোয়ার করছো মানে 9 আসতো, রাইট? 9 গুণ 2 মানে 18 আসতো। এটা বুঝে একটা আনসার আসতো, করে দেখবে কত আসে, বুঝতে পারলে? এই ছিল এই মডেল সেট 17-এর কিছু কোয়েশ্চেন, ঠিক আছে? আমি তোমাদের জন্য একটা সাজেশন তৈরি করছি, এক্সামের আগে সেগুলো করে যাবো ভাই, আর কিছু করতে হবে না। ওইখান থেকে 90% তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে? আর কনসেপ্ট তো আছে তোমাদের, কাজে লাগাও, হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, অনেক অনেক বেশি করে শেয়ার করো, ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।